আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। বিশ্বের সবচেয়ে শক্তিধর 10 দেশের তালিকা প্রকাশ। এরপরে জানবেন পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প। আরও জানবেন আমাদের হাতে গাজাকে তুলে দেবে ইসরায়েল, বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এবার 2 বিমানের সংঘর্ষ। সবশেষে জানিয়ে দিব মার্কিন সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বিশ্বমঞ্চে সেই দেশগুলোই রাজত্ব করে যাদের রাজনৈতিক প্রতিপত্তি, অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শক্তি অন্যান্য দেশের থেকে বেশি। এইসব সূচকে উপরের দিকে থাকা দেশগুলোই পরাশক্তি বা আঞ্চলিক পরাশক্তি হিসেবে স্বীকৃতি পায়। তারাই বিশ্বকে নেতৃত্ব দেয় এবং শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের বাণিজ্য ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। এমনই 10টি দেশের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বস। সংস্থাটি বলছে এই দেশগুলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের তালিকায় সবার উপরে। ফোর্বস বলছে 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের এই তালিকা প্রণয়ন করা হয়েছে বেশ কিছু বিষয়কে বিবেচনা করে। সেগুলো হলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি। এছাড়াও আরও কিছু সূচককে এখানে বিবেচনা করা হয়েছে। তালিকা অনুসারে 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। অর্থনীতি, রাজনীতি এবং সামরিক শক্তি সকল সূচকেই দেশটি সবার থেকে এগিয়ে। এছাড়াও তালিকায় উপরের দিকে অবস্থান করছে চীন, যুক্তরাজ্য ও জাপানের মতো দেশ। ফোর্বস জানিয়েছে চলতি বছর যুক্তরাষ্ট্রের জিডিপি $30.34 ট্রিলিয়ন। দেশটির জনসংখ্যা 34.5 কোটি। বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী দেশের তালিকার এটি 1 নম্বরে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত তালিকায়ও যুক্তরাষ্ট্র সকলের শীর্ষে অবস্থান করছে। ফোর্বসের তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি $19.53 ট্রিলিয়ন। দেশটির জনসংখ্যা 141 কোটি। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি $2.2 ট্রিলিয়ন, জনসংখ্যা 8.5 কোটি। এদিকে $3.73 ট্রিলিয়ন জিডিপি এবং প্রায় 7 কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি $4.92 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 8.5 কোটি। অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে। এর জিডিপি $1.95 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 51,70,00,000। তালিকার 7ম স্থানে রয়েছে ফ্রান্স, যার জিডিপি $3.28 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 66,50,00,000। জাপান রয়েছে 8ম স্থানে। দেশটির জিডিপি $4.39 ট্রিলিয়ন, জনসংখ্যা 12.5 কোটি। জিডিপি $1.14 ট্রিলিয়ন এবং 33,90,00,000 জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে 9ম স্থানে। এছাড়া তালিকায় 10ম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল। তাদের জিডিপি $551 বিলিয়ন, জনসংখ্যা প্রায় 94 লাখ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার অভিষেক ভাষণে প্রয়োজনে পানামা খালের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের অভিযোগ, চীন এই গুরুত্বপূর্ণ নৌপথে প্রভাব বিস্তার করছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। ট্রাম্পের এই হুমকির পরিপ্রেক্ষিতে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জোর দিয়ে বলেছেন পানামা খাল সম্পূর্ণভাবে পানামার নিয়ন্ত্রণে রয়েছে এবং থাকবে। তিনি আরও উল্লেখ করেন খালটি নিরপেক্ষতার নীতি অনুসরণ করে পরিচালিত হচ্ছে এবং কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ নেই। বিশ্লেষকরা মনে করছেন সামরিক শক্তি প্রয়োগ করে পানামা খাল দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বিরোধী হবে। এই ধরনের পদক্ষেপ ট্রাম্পের ব্যক্তিগত নীতিরও পরিপন্থী, কারণ তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যুদ্ধের বিরোধিতা করে আসছেন। তাই এমন উদ্যোগ জনসমর্থন পেতে ব্যর্থ হতে পারে। পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির বন্দরগুলোয় যাতায়াত করা জাহাজগুলোর 2/3 বেশি এই খাল ব্যবহার করে।
তবে খালটির নিয়ন্ত্রণ নিয়ে সামরিক পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ এটি দিয়ে বৈশ্বিক বাণিজ্যের প্রায় 6% সম্পন্ন হয়। ট্রাম্পের এই হুমকির জবাবে পানামা সরকার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে অভিযোগ জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, অন্য দেশের রাজনৈতিক স্বাধীনতা বা ভূখণ্ডের অখণ্ডতার বিরুদ্ধে শক্তি ব্যবহার বা হুমকি দেওয়া যাবে না। ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে পানামা সরকার হংকং ভিত্তিক দুটি কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে, যারা খালে কার্যক্রম পরিচালনা করছে। তবে পানামার প্রেসিডেন্ট চীনের প্রভাব বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, পানামা খালের নিয়ন্ত্রণ নিতে সামরিক পদক্ষেপ গুরুতর যুদ্ধের রূপ নিতে পারে। পানামার জনসংখ্যা প্রায় ৪৫ লাখ এবং খালটির আয়তন প্রায় ৫০০ বর্গমাইল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী সফল সামরিক অভিযানের জন্য প্রতি ১,০০০ বাসিন্দার বিরুদ্ধে ২০ জন যোদ্ধা দরকার হয়। এই হিসাবে পানামা খাল দখলের জন্য যুক্তরাষ্ট্রকে প্রায় ৯০,০০০ সেনা মোতায়েন করতে হবে, যা ট্রাম্পের জন্য চরম সমালোচনার কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন। গত মঙ্গলবার তিনি এমন হুমকি দেওয়ার পর এ নিয়ে হইচই পড়ে যায়। আজ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি নতুন করে আবারও গাজা নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। তার দাবি, যুদ্ধ শেষে ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। গাজা দখল করতে তাদের কোনো সেনার প্রয়োজন হবে না। সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, অনেকেই সেখান থেকে উন্নত জায়গায় চলে গেছে, যেখানে তারা ভালো আছে। নতুন করে যারা যাবে তারাও খুশি, নিরাপদ এবং মুক্ত থাকতে পারবেন। গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করছে এবং ধীরগতি ও সতর্কতার সাথে গাজাকে পুনর্গঠন শুরু করবে, যেটি হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে প্রয়োজন হবে না, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতাই থাকবে। এদিকে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেখানকার মানুষ। এক ফিলিস্তিনি নারী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা গাজাতেই থাকবেন এবং গাজাতেই মরবেন। তিনি বলেন, গাজা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তাব আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আমরা এখানে থাকব এবং গাজা ভূখণ্ডে, জন্মভূমিতে মরব। আমরা ১.৫ বছরের যুদ্ধ, মৃত্যু ও ধ্বংস মোকাবেলা করেছি, এরপরও আমরা এখানে রয়েছি। তাহলে আমরা কিভাবে এ ধরনের প্রস্তাবে রাজি হতে পারি? গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে গাজার সাধারণ মানুষকে অন্যত্র সরানোর ঘোষণা দেন ট্রাম্প। এরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। টানা ১৫ মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের ফিলিস্তিনি জাতিগত নিধনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করছেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এবার ঘটল ২ বিমানের সংঘর্ষ। বুধবার সকালে দেশটির সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাকে চলাচলের সময় জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৮ একটি ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১৯২১ এর লেজের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের সময় জাপান এয়ারলাইন্সের বিমানে ১৮৫ জন এবং ডেল্টার বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন। সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০:১৭ এই ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনার পর ২ বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি। জেসন চ্যান নামে ডেল্টার এক যাত্রী সংবাদ সংস্থা এপিকে জানান, সংঘর্ষের সময় বিমানটি কিছুটা কেঁপে ওঠে। এই সময় ককপিট থেকে জানানো হয় যে বিমানের লেজের অংশে ধাক্কা লেগেছে। তবে যাত্রীরা এ সময় শান্ত ছিলেন এবং পরে বাসে করে তাদের টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ বিমানটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ট্যাক্সি করার সময় ডেল্টার বিমানের লেজের সঙ্গে ধাক্কা লাগে। বিমানে এই সময় ১৭২ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন, তবে কেউই আহত হননি। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বোয়িং ৭৩৭ বিমানটি বরফ অপসারণ এর জন্য অপেক্ষা করছিল। আর তখনই জাপান এয়ারলাইন্সের বিমানটির ডানার একটা অংশ তাদের বিমানের লেজের সঙ্গে ধাক্কা খায়। ডেল্টার ফ্লাইটটি মেক্সিকোর পুয়ের্তো ভালার্তায় যাওয়ার কথা ছিল এবং যাত্রীদের অন্য বিমানে স্থানান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু সংঘর্ষটি একটি ট্যাক্সি লেনে ঘটেছে, তাই বিমানবন্দরের কার্যক্রমের ওপর এর প্রভাব খুব সামান্যই পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। সাম্প্রতিক ঘটনা। এর আগে চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনের ডোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষের ঘটনায় 67 জন নিহত হন। এরপর গত 31 জানুয়ারি রাতে ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের কাছে বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত এবং 19 আহত হন। পরে 2রা ফেব্রুয়ারি হিউস্টন থেকে নিউ ইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর মার্কিন সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর 10,000 সদস্যকে মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার 5 ফেব্রুয়ারি টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মাস্ক পরিহিত সশস্ত্র ন্যাশনাল গার্ড সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছেন। তারা সীমান্তের বাঁধের কাছে ঝোপঝাড়ের মধ্যে খুঁজে দেখছিলেন এবং সেখানে লুকানো অস্থায়ী সিঁড়ি এবং দড়ি ট্রাকের উপর তুলছিলেন। ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত 1 মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার 1 সপ্তাহ পরেই এমন পদক্ষেপ নিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের ন্যাশনাল গার্ডকে সীমান্তে পাঠাবেন এবং ফ্যান্টানিল চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবেন। যদিও গত 1 বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচারের হার অনেক কমে গেছে, তবুও ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মেক্সিকোতে মার্কিন আগ্নেয়াস্ত্র চোরাচালান বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে, কেননা এসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী চোরাচালান শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে।